আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন এই নামটার সাথে তোমরা ইতোমধ্যে পরিচিত। ইন্টিগ্রেশন আমরা ইন্টারমিডিয়েট এবং ফার্স্ট ইয়ারে শিখেছি। তো আমরা এই নিউমেরিক্যাল মেথডসে নিউমেরিক্যাল কনসেপ্ট ইউজ করে ইন্টিগ্রেশনগুলো সলভ করব এবং কি এই টেকনিকগুলো ইউজ করলে আমরা খুব সহজেই এইগুলোকে কম্পিউটিংয়ের কনসেপ্টে কনভার্ট করতে পারবো। তো এর আগে আমি কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি যে আসলে ইন্টিগ্রেশন কি জিনিস এবং ইন্টিগ্রেশন ইউজ করে কি করি আমরা বা এটার অ্যাপ্লিকেশনগুলো কোথায়। দেখো, আমি যদি তোমাকে বলি যে যদি কোনো একটা স্পেসের শেপ হয় রেক্ট্যাঙ্গুলার অথবা স্কোয়ার, তার এরিয়া তোমাকে মেজার করতে বলি, তাহলে তুমি খুব সহজেই দৈর্ঘ্য ইনটু প্রস্থ দিয়ে তার এরিয়াটা বের করে ফেলতে পারবে। যদি তোমাকে আমি কোনো কার্ভ যার কোনো রেক্ট্যাঙ্গুলার শেপ বা অন্য কোনো শেপে তুমি এক্স্যাক্ট শেপে কনভার্ট করা যায় না, তো সেই সমস্ত কার্ভের কিভাবে এরিয়া বের করতে হয়, যেমন আমি এখানে যেটা দেখিয়েছি এটা একটা কার্ভ, তো এইটার এরিয়া আমি মেজার করব কিভাবে। তো এই কনসেপ্ট থেকে আসলে ইন্টিগ্রেশনের আবির্ভাব, যে ইন্টিগ্রেশন করে কোনো কার্ভের বা কোনো আঁকাবাঁকা জিনিসের এরিয়াটা ক্লিয়ারলি বের করা যায়। যেমন এখানে যদি এই শেপটাই হয়, দেখো এটা এক্স অক্ষের এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত শেষ হয়েছে, তাহলে এটা যদি এরিয়া বের করতে হয় তাহলে সিম্পলি জাস্ট এটাকে আমরা যদি যেমন এই যেখানে ফাংশনটাকে, কারণ গ্রাফে যদি কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করা যায় তাহলে সেটাকে ইকুয়েশনে কনভার্ট করা যায়, জাস্ট লোয়ার লিমিট থেকে আপার লিমিট ইন্টিগ্রেট করে দিলেই আমরা এরিয়াটা বের করে ফেলতে পারি। যেমন আমি এক্সাম্পল স্বরূপ এখানে এক্স স্কোয়ারের এক্সাম্পলটা দেখিয়েছি যে এক্স স্কোয়ার তো আমরা জানি এই শেপের হয়। তো যদি এই এক্স স্কোয়ারটাকে এক্স ইকুয়াল টু 1 থেকে এক্স ইকুয়াল টু 2 এর ভিতরে তোমাকে এরিয়া বের করতে হয় বা ইন্টিগ্রেট করতে হয়, আমরা অলওয়েজ এরকম ফাংশনের ইন্টিগ্রেশন করে এসেছি। আসলে ইন্টিগ্রেশন করলে যা বের হয় সেটা হচ্ছে আসলে ওই ফাংশনটার ওই লিমিটের ভিতরে এরিয়াটা কত সেটা বের হয়। তো আমরা যদি এক্স স্কোয়ারটাকে 1 ইকুয়াল টু 2 এর ভিতরে ইন্টিগ্রেট করে দেই, যে আনসারটা আমরা পাই সেটা হচ্ছে আসলে আমরা এই যে এরিয়া মানে অংশটুকু আমরা এখানে আবদ্ধ করে রেখেছি, আবদ্ধ অংশের এরিয়াটা হচ্ছে এটা। তো আমরা এই চ্যাপ্টারে ইন্টিগ্রেট বা কোনো ফাংশনের ইন্টিগ্রেশন বের করার জন্য অনেকগুলো মেথড আছে। এর ভিতর থেকে আমরা এখান থেকে 3টা মেথড শিখব: ট্রাপিজয়েডাল রুল, সিমসং 1/3 রুল এবং 3/8 রুল। তো এর আগে তোমাদের আরও একটু বেসিক ক্লিয়ার করার জন্য আমি যদি আরেকটা জিনিস দেখাই, যেমন ধরো এই অংশটা দেখো, আমরা এ থেকে বি এইটুকুর ভিতরে এটাকে ইন্টিগ্রেট মানে এরিয়া বের করতে চাচ্ছি, কিন্তু শেপ তো আমাদের সেম না। তাহলে কি করব, দেখো এই এ থেকে বি এইটাকে যদি আমরা সমান n সংখ্যক ভাগে ভাগ করে নিই, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে, এখানে তো আমি দেখানোর জন্য তোমাকে একটু বড় বড় করে দেখিয়েছি, কিন্তু এইটাকে যদি আমরা সমান n সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে নেই, যেখানে লোয়ার লিমিটে তোমার জানা আছে এ এবং আপার লিমিটে জানা আছে বি, তো এইটাকে যদি আমরা সমান ভাগে বিভক্ত করি, যেমন আমি এখানে প্রথম ভাগটাকে দেখিয়েছি a প্লাস এইচ, পরের ভাগটাকে নিয়েছি হলো a প্লাস 2h, এর মানে প্রত্যেকটা ভাগের ডিফারেন্স হচ্ছে এইচ করে। তাহলে যদি আমি সমান ভাগে বিভক্ত করি তাহলে আমরা এই যে ফার্স্ট একটা ক্ষুদ্র অংশ, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে। যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে নিই তাহলে এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে। তো এই রেক্ট্যাঙ্গুলার সবগুলো এইভাবে এইটার এরিয়া বের করা যাবে, এটার এরিয়া বের করা যাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা ইউজ করে, এইভাবে সবগুলো যোগ করলে আমরা টোটালটার এরিয়াটা পেয়ে যাব। তাহলে আমরা যে সমান ভাগে ভাগ করব, এখন কত ভাগে ভাগ করব, আমরা এক্স এর এ এক্স ইকুয়াল টু বি এই অংশকে সমান n সংখ্যক ভাগে ভাগ করব। তাহলে প্রত্যেকটা ভাগের ভ্যালুটা কত হবে,
যদি আমরা এ থেকে বি এই অংশকে সমান n সংখ্যক ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা অংশের মান কত করে হলো সেটা ক্যালকুলেট করার সহজ ফর্মুলা হচ্ছে h = b - a ডিভাইডেড বাই n। দ্যাট মিনস b হলো আপার লিমিট, a হলো লোয়ার লিমিট, ডিভাইডেড n হচ্ছে আমরা যত ভাগে বিভক্ত করতে চাচ্ছি। যদি আমরা a থেকে b এই অংশটাকে মনে হচ্ছে যে 100 ভাগে ভাগ করলে আমাদের সলিউশন চলে আসবে, তাহলে আমরা n এর ভ্যালু 100 দিলেই কিন্তু প্রত্যেকটা অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ভ্যালু কত কত করে হচ্ছে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো তোমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি এই অংশটুকুকে যদি একটু বড় করে দেখাই, দেখো এখানে আমি একটা ফাংশন নিয়েছি, সেটা হলো y = x²। এই ফাংশনটাকে নিয়েছি আর লিমিট নিয়েছি হচ্ছে x = 1 থেকে x = 2। তাহলে এই অংশের ভিতরে এরিয়াটা কত সেটা যদি আমরা বের করতে চাই, দেখো আমি এই 1 থেকে 2 এই অংশটুকুকে সমান 6 ভাগে ভাগ করতে চাচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল আমি এই 1 থেকে 2 এইটাকে সমান 6 ভাগে ভাগ করতে চাচ্ছি, তাহলে প্রতিটা ভাগের মান কত করে হবে দেখো। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, h = b - a ডিভাইডেড বাই n, এর মানে 2 - 1 ডিভাইডেড বাই 6, 1/6। এখন 1/6 কে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে হয়তো বা একটা ফ্র্যাকশনটা মানে এই সামথিং 0 সামথিং সামথিং কিছু একটা আসবে, তো ওইটাকে কিন্তু আসলে লেখাটাও একটু সমস্যা। এই জন্য আমি সাজেস্ট করি এইচ এর ভ্যালু সবসময় এরকম ফ্র্যাকশন আকারে রাখবো, 1 মানে সামথিং বাই সামথিং এরকম আকারে, কখনো পয়েন্টে কনভার্ট করব না। কেন করব না সেটা আমি একটু পরে বলছি। দেখো তাহলে আমাদের যদি এটাকে সমান 6 ভাগে ভাগ করি তাহলে আমাদের ভাগটা শুরু হচ্ছে 1 থেকে, দ্যাট মিনস এটা হলো x0। তাহলে এটা যদি x0 হয় শুরুটা, তাহলে আমাদের ফাংশনটা হলো y = x²। x0টা এখানে যদি বসিয়ে দেয় তাহলে আমরা y0 মানটা পাচ্ছি 1। তাহলে এর পরের যে ভাগটা মানে x1 যেটা আমরা সমান কয় ভাগে ভাগ মানে প্রত্যেকটা ভাগের মান কত করে 1/6 করে না, কারণ আমরা যেহেতু যেখানে h এর ভ্যালু 1/6, প্রত্যেকটা ভাগের মান 1/6। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হবে কি 1 এর সাথে 1/6 যোগ হবে, যেমন এই যে পুরোটা হচ্ছে কত 1 + 1/6, যেমন দ্যাট মিনস 7/6। তাহলে এটা যদি x এর ভ্যালু হয় 7/6, তাহলে এখানে y এর ভ্যালুটা কত, এই যেখানে বসিয়ে দাও 7/6² একটা পাবা। তাহলে এর পরেরটা কত হবে, যেহেতু এই x1টা হলো 7/6, তাহলে এর পরেরটা x2 যদি হয় তাহলে 7/6 এর সাথে কি আরো 1/6 যোগ, তাহলে 8/6। তাহলে এইটা যদি এই x2 যদি 8/6 হয় তাহলে এখানে y2 কত হবে 8/6² মানে ফাংশনে বসাতে হবে। তাহলে x3টা কত হবে, x2 ছিল 8/6, তাহলে x3 কি এই 8/6 এর সাথে আরো 1/6 যোগ, তারপরে 9/6। তো 9/6 যদি x3 হয় তাহলে y3ও বের করা যাবে। তো এইভাবে আস্তে 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 তুমি দেখো লাস্ট পর্যন্ত, তাহলে কি তুমি এই যে x4 x5 লাস্টটা হবে x6, তাহলে x5 দেখো এখানে x3 ছিল 9/6, x4 10/6, x5 হলো 11/6, তাহলে x6টা কি হবে 12/6। 12/6 মানে কি 2 না, আমাদের লাস্ট ভ্যালুটা আসলে কত হওয়া উচিত ছিল 2। আমরা যেহেতু শুরু করেছিলাম 1 থেকে, লাস্ট ভ্যালুটা 2, তাহলে আমাকে কিন্তু এক্স্যাক্টলি 2তেই শেষ করতে হবে। 2 থেকে একটু কমও হওয়া যাবে না, 2 থেকে একটু বেশিও হওয়া যাবে না, এক্স্যাক্টলি 2তেই শেষ করতে হবে। এখন তুমি যদি h কে কনভার্ট করে 0 সামথিং লিখতা তাহলে হয়তো বা এখানে 2 পেতা না, 2 সামথিং অথবা 1.99 সামথিং পেতা। তো 1 সামথিং এবং 2 সামথিং দিস নট এক্স্যাক্টলি 2। তো এর জন্যই h এর ভ্যালু সবসময় যেটা আসছে সেটাকে পয়েন্টে কনভার্ট করব না। যদি পয়েন্টে কনভার্ট করি তাহলে আমরা এই লাস্টে যে এই ভ্যালুটা লাস্ট লিমিট সেটা আমরা পাবো না, হয় কম হবে নাহলে কিছু একটা বেশি হবে। তাহলে x যদি 2 হয়, x6 যদি 2 হয় তাহলে এখান থেকে আমরা y6 বের করতে পারবো, সেটা 4। তাহলে এই হচ্ছে আমাদের লিমিট যেটা থাকে সেইটাকে সাব ইকুয়াল ইন্টারভ্যালে ডিভাইড করার প্রসেসটা, এবং ওইখান থেকে y এর প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল থেকে y এর ভ্যালুটা ক্যালকুলেট করার প্রসেস। কেন এই কাজ করলাম, কারণ আমার একটু পরে এটা লাগবে, তখন তোমরা বুঝতে খুব ইজি হবে। তাহলে আমরা বলেছিলাম যে আমরা এখান থেকে 3টা মেথড দেখব, ট্রাপিজয়েডাল রুল, সিমসন 1/3 রুল এবং সিমসন 3/8 রুল। আমরা এই যে প্রথমে বলেছিলাম যে এখানে অনেকগুলো মেথড আছে, অনেকগুলো মেথড থেকে শুধুমাত্র আমরা এই 3টা দেখব। তাহলে এই ফর্মুলাগুলো কোথা থেকে পাবো সেটা দেখতে হবে।
তোমাদের মনে আছে কিনা যে আমরা ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো কোথা থেকে পেয়েছিলাম? ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো পেয়েছিলাম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে ডিফারেন্সিয়েট করে উইথ রেসপেক্ট টু এক্স। আমরা ওইখান থেকে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো পেয়েছিলাম। সেম একই রকম ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আমাদের বের করতে হবে এই নিউটন ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড। তো ফরওয়ার্ডটা ইউজ করাটাই ভালো। তো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে দেই লিমিট a টু b, তাহলে আমরা এখান থেকে জেনারেল ফর্মুলা ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা পেয়ে যাব। যেমন আমি এখানে তোমাকে হালকা একটু দেখানোর জন্য দেখিয়েছি যে আমরা যদি y = f of x একটা ফাংশন হয়, লিমিটটা a থেকে b হয়, তাহলে আমরা অলওয়েজ জানি যে লিমিটে থাকে সেটাকে সাব ইকুয়াল ইন্টারভ্যালে n সংখ্যক ভাগে বিভক্ত করে নিতে হয়। তো এখানে আমরা এটাকে সাব ইকুয়াল ইন্টারভ্যালে n সংখ্যক ভাগে বিভক্ত করে নিয়েছি, প্রত্যেকটা ভাগের ভ্যালু হচ্ছে এখানে h করে। তাহলে এখানে y of x, এই যে y of x এটাই মূলত হচ্ছে আমাদের নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কারণ হচ্ছে আমরা কি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কি y of x = y0 প্লাস সামথিং সামথিং সামথিং। তো এই y of x টাই হলো মূলত নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো আমরা যদি এটাকে নিউটনের যেখানে আমি বসিয়েছি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা বসিয়েছি, লিমিটটা এইভাবে রেখে দিয়েছি। তো এইটাকে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি এবং এই লিমিটগুলো ঠিকঠাক মতো বসাই, তো লাস্টলি যে চেহারাটা হয় এই ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে এই চেহারার একটা ইন্টিগ্রেশন হয়। ওকে, তাহলে লাস্টলি আমরা এইরকম চেহারার একটা ইন্টিগ্রেশনে পাবো। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, নট ট্রাপিজয়েডাল, নট সিমসং 1/3, নট সিমসং 3/8. This is the general formula for numerical integration, and we derive the trapezoidal Simpson 1/3 3/8 from this general formula. So this is the general formula for numerical integration. তো এখন এই ফর্মুলাতে দেখো এখানে n আছে, n অলওয়েজ n আছে। এখন এটা কিভাবে ডিটেইল ক্যালকুলেশনটা তুমি পিডিএফ ফাইলে পেয়ে যাবা। এখন এই ট্রাপিজয়েডাল, এখান থেকে যে ট্রাপিজয়েডাল রুলটা হয় সেটা কিভাবে হয়, এখানে যদি n = 1 বসিয়ে দেই এবং সাম আফটার অ্যালজেব্রিক ক্যালকুলেশন, তখন আমরা এখান থেকে ট্রাপিজয়েডাল রুলটা পাই। দ্যাট মিনস জেনারেল ফর্মুলাতে যদি আমরা n = 1, দেখো আমি এখানে লিখেছি জাস্ট পুট n = 1 ইন স্টার, দ্যাট মিনস জেনারেল ফর্মুলা। আমরা যদি n = 1 বসাই তা জেনারেল ফর্মুলাতে, তাহলে আমরা এখান থেকে ট্রাপিজয়েডাল রুলটা পাবো। তো ট্রাপিজয়েডাল রুলটা দেখো কি, h/2। এইচটা কি মনে আছে? এইচ হচ্ছে ওই যে x = 1 থেকে যে x = 2, এখান থেকে যে আমরা সাব ডিভাইড করলাম সমান 6 ভাগে, এখানে এইচ এর ভ্যালু কত বের হয়েছিল? 1/6 না? এই 1/6টা হচ্ছে এখানে এইচটা। এরপর দেখো কি আছে, y0 প্লাস yn প্লাস 2 × y1 y2 y3 এই ডট 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 যতগুলো চলে। এই ভ্যালুগুলো কি আসলে তোমাদের যদি মনে থাকে, তাহলে আমরা এর আগে যেটা দেখিয়েছিলাম, দেখো এখানে আমরা x = 1 থেকে 2কে সমান 6 ভাগে ভাগ করেছিলাম, এইচ এর ভ্যালু প্রত্যেকটাতে পেয়েছিলাম 1/6। এখন এখান থেকে প্রত্যেকবারে যে প্রথম শুরু করলাম 1 থেকে, তো সেই ক্ষেত্রে আমরা y0 পেয়েছি। এরপরটা হলো x1 এর ভ্যালু 7/6, এর জন্য y1 পেয়েছি, অন্যটা x2 8/6, এর জন্য y2 পেয়েছি। এইভাবে লাস্ট পর্যন্ত আমরা যেহেতু সমান 6 ভাগে ভাগ করেছি, তাহলে আমরা y6 পর্যন্ত পেয়েছি ভ্যালু লাস্ট y6। দ্যাট মিনস হলো এই x এর যে সাব ইন্টারভাল, এর প্রত্যেকটা সাব ইন্টারভালের জন্য y এর যে ভ্যালুটা আসতেছে, y দ্যাট মিনস ফাংশন যে ভ্যালুটা আসতেছে সেটা। তাহলে আমরা যেহেতু এখানে n সংখ্যক ভাগে ভাগ করেছি, তাহলে আমাদের y এর ভ্যালু পাবো কি, n সংখ্যক ভাগ। তাহলে এখানে যে y0 yn, y0 মানে ফার্স্ট ভ্যালু, yn মানে লাস্ট ভ্যালু, আর এর সাথে পরে 2 দ্বারা বাকি সবগুলোকে গুণ। তো এটাকে যদি ট্রাপিজয়েডাল রুলটাকে যদি আমি সহজে মনে রাখতে চাই, তাহলে আমি এইভাবে মনে রাখতে পারি, h/2 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল এবং বাকি সবাই ডাবল। তো আমাদের সহজে মনে রাখার জন্য এবং পরীক্ষায় যাতে ভুল না হয়, আমি সাজেস্ট করব তুমি এইভাবে বাংলাতে মনে রাখবে প্রত্যেকটা ফর্মুলা, তাহলে আমাদের ভুল কম হবে। তাহলে বাংলাতে কিভাবে হবে, যে h/2 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল, বাকি সবাই ডাবল। তাহলে আমরা এখানে যে y এর 6টা ভ্যালু পেয়েছিলাম, y0 y1 y2 y3 y4 y5 y6,
তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা ট্রাপিজয়েডালে লিখি তাহলে কিভাবে লিখবো, তাহলে লিখবো h/2 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল। ফার্স্ট অ্যান্ড লাস্ট দ্যাট মিনস ফার্স্ট কি y0, লাস্ট কত পেয়েছি y6, তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল প্লাস বাকি সবাই ডাবল, তাহলে বাকি রইল কি কি y1, y2, y3, y4, y5। এই হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল ফর দিস টাইপ অফ ইকুয়েশন অথবা দিস টাইপ অফ সাব ইন্টারভাল। তাহলে এইভাবে আমরা এখান থেকে h এর ভ্যালু জানি, y0 এর ভ্যালু জানি, y6 এর ভ্যালু আমি এই যে এখান থেকে প্রত্যেকটা থেকে আমরা প্রত্যেক সাব ইন্টারভ্যালে কিন্তু এই সবগুলো ভ্যালু বের করতেছি। তাহলে এই সাব ইন্টারভ্যাল থেকে এই সবগুলো ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দিলেই কিন্তু আমার ট্রাপিজয়েডাল রুলটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল। যদি আমরা n = 1 বসাই আমাদের জেনারেল ফর্মুলাতে, তাহলে এই হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুলটা। আবার বলে দিচ্ছি, মনে রাখবো কিভাবে ট্রাপিজয়েডাল রুল, সেটা হচ্ছে h/2 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল এবং বাকি সবাই ডাবল। সিমিলারলি আমরা সিমসন 1/3 রুলটা যদি বের করতে চাই তাহলে আমরা n = 2 আমাদের জেনারেল ফর্মুলাতে বসাবো। n = 2 যদি জেনারেল ফর্মুলাতে বসাই তাহলে আমরা এরকম একটা ফর্মুলা পাবো। তাহলে এটাকে দেখো সিকোয়েন্স কিন্তু আছে, এটাকে মনে রাখার। এখানেও কিন্তু সেম একই রকম h/3 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল। তো h/3 আমাদের সিমসং 1/3 নামকরণটা আসছে কিন্তু এখান থেকে h/3 থেকে। তো এটাও তোমার মনে রাখতে একটু সহজ হবে যে 1/3 মানে সিমসং 1/3 দ্যাট মিনস হচ্ছে h/3। তাহলে h/3 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল, ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল আমাদের ট্রাপিজয়েডালে ছিল সব বাকি সবাই ডাবল, কিন্তু এখানে এরকম না। দেখো এখানে 2, 4, 6 এর সাথে 2 গুণ এবং 1, 3, 5 এর সাথে 4 গুণ। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, সিমসং 1/3 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল, জোড়গুলোর সাথে জোড়গুলো দ্বিগুণ, বেজোড়গুলো 4 গুণ। জোড়গুলো দ্যাট মিনস যে y2, y4, y6 এগুলোকে আমি জোড় বলতেছি। তাহলে জোড়গুলোর সাথে দ্বিগুণ, বেজোড়গুলো 4 গুণ। এই যে বেজোড় দ্যাট মিনস 1, 3, 5 এগুলো বেজোড় বলতেছি আমি। তাহলে এইভাবে সহজে মনে রাখা যায়। সিমিলারলি সিমসং 3/8 যদি যাই তাহলে এখানে n এর মান 3 যদি আমরা জেনারেল ফর্মুলাতে বসাই তাহলে সিমসং 3/8 ফর্মুলাটা বের হয়। এবং এইটাও কিন্তু 3/8 এইখান থেকে নামকরণ করা হয়েছে 3h/8। তাহলে আমাদের এইখানেও ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল। তাহলে বাকি প্যাটার্নটা কেমন দেখো, এখানে এই যে y3, y6, y9 এর মানে কি, এরা সবাই হলো 3 এর গুণিতক। 3, 6, 9, 12, 15 মানে 3 এর গুণিতকগুলো যতগুলো থাকবে 3 এর গুণিতকের সাথে দ্বিগুণ। এবং বাকি যারা থাকলো তাহলে 3 এর গুণিতক 3 যদি নিয়ে আসি তাহলে বাকি থাকলো কি y1, y2, 6 যদি নিয়ে আসি বাকি থাকলো কি y4, y5। এর মানে 3 এর গুণিতকের সাথে দ্বিগুণ আর বাকিগুলোর সাথে 3 গুণ। একটু এইভাবে যদি আমরা বাংলায় মনে রাখি তাহলে আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে খুব সুবিধা হবে, পরীক্ষায় ভুল কম হবে। আবারও আমি সিকোয়েন্সিয়ালি বলে দিচ্ছি, ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে h/2 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল, বাকি সবাই ডাবল। সিমসং 3/13 রুলটা হলো h/3 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল, জোড়গুলো দ্বিগুণ, বেজোড়গুলো 4 গুণ। সিমসং 3/8 রুলটা হলো 3h/8 ফার্স্ট অ্যান্ড লাস্ট সিঙ্গেল, 3 এর গুণিতকের সাথে দ্বিগুণ, বাকিরা 3 গুণ। তো এইভাবে যদি আমি মনে রাখি আমাদের পরীক্ষায় ভুল কম হবে, অ্যাপ্লাই করতে সুবিধা হবে, সব কিছুতেই আমাদের এই বাংলা ফরম্যাটটা খুব কাজে দিবে। তাহলে এইগুলো ইউজ করে আমরা যদি এখন একটা ম্যাথ দেখি তাহলে হয়তো বা আমাদের আরও বুঝতে সুবিধা হবে। যেমন ম্যাথটা যেটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে আমি একটা ফাংশন নিয়েছি, লিমিটটা হলো 0.2 থেকে 1.4। এ হচ্ছে আমার লিমিট। ফাংশনটা হচ্ছে এইরকম, এত বড় একটা ফাংশন। ওকে, এ হচ্ছে ফাংশনটা sin x - 1x + e⁻x। এটাকে আমরা এখানে কিন্তু আবার ক্লিয়ারলি কোশ্চেনে বলা আছে 6 ইকুইডিস্টেন্স ইন্টারভাল, মানে 6 ভাগে ভাগ করতে বলছে। কিন্তু কোশ্চেনে যদি বলা না থাকে তাহলে কিন্তু তুমি তোমার মতো করে n এর ভ্যালু নিতে পারবা। তবে 6টাই হলো আসলে লোয়েস্ট লিমিট ফর দ্য বেটার রেজাল্ট। তো 6টা নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই জন্য আমরা বলা থাকলে
যা বলা থাকবে তাহলে তো সেটাই নিব, আর যদি বলা না থাকে তারপরে আমরা n এর ভ্যালু 6 হিসেবে ক্যালকুলেট করে নেব। তাহলে আমাদের এই হচ্ছে ফাংশনটা, আমরা তিনটা মেথড দিয়ে এটাকে সলভ করব। তাহলে আমাদের 0.2 থেকে 1.4 6 ভাগে ভাগ করব। তাহলে প্রতিটা ভাগের মান কত করে হবে সেটা আমি বুঝবো কিভাবে? তাহলে ওই যে আমাদের h এর যে ফর্মুলাটা ছিল h = b - a ডিভাইডেড বাই n। তাহলে এখান থেকে যেহেতু আমি এখানে পয়েন্টে কনভার্ট করেছি, কারণ হচ্ছে এই পয়েন্টটা একদম ফিক্সড 0.2, আর কিচ্ছু নেই। কিন্তু যদি এমন হতো 0.2.1 সামথিং এইরকম কিছু একটা হতো, তাহলে আমরা ওই ফ্র্যাকশন আকারে রেখে দিতাম। যেহেতু ফিক্সড চলে আসছে 0.2 আর কিচ্ছু নেই, এর জন্য এটাকে আমরা পয়েন্টে কনভার্ট করেছি। তাহলে এইচ এর ভ্যালু পেলাম 0.2, মানে প্রত্যেকটা সাব ইন্টারভালের ভ্যালু হচ্ছে 0.2। আমাদের শুরু হবে কোত্থেকে? 0.2 থেকে। আমাদের ডিভাইডটা শুরু হবে, আমাদের স্টার্টিং হলো 0.2, প্রত্যেকটা ইন্টারভ্যালের মান হচ্ছে 0.2 করে। এইভাবে যেতে 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 আমাদের লাস্ট গন্তব্য কোথায়? লাস্ট গন্তব্য হলো 1.4 এ। তাহলে আমাদের 0.2 যদি ইনিশিয়াল ভ্যালু হয় x0 0.2, তাহলে y0টা কত হবে? এখানে y কত? yটা হলো এই যে এটা ফাংশনটা, yটা হলো আমাদের y অফ x টা হলো sin x মাইনাস ln x প্লাস e টু দি পাওয়ার x। এটা হলো তোমার y। তাহলে x যদি আমাদের 0.2 হয় তাহলে y0 এর মানটা পাবো। তার এর পরেরটা x1, এর পরেরটা x2। তাহলে x1 কি হবে? 0.2 থেকে শুরু করেছিলাম, প্রত্যেকটা ইন্টারভ্যালে 0.2 এর মান। তাহলে এখানে কি 0.2 প্লাস 0.2 এর মানে 0.4। এর পরেরটা কি হবে? 0.2 এর সাথে আরো 0.2, কারণ এটার মান তো 0.2, তাহলে 0.6। তাহলে এইভাবে চলবে আর কি। তাহলে x0 যদি 0.2 হয়, এটা হলো x 0.4, 0.4 এর সাথে 0.2 যোগ হবে 0.6, 0.6 এর সাথে আবার 0.2 যোগ হবে 0.8, এটার সাথে আবার 0.2 যোগ হলে 1.0। এইভাবে দেখো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা পারফেক্টলি 1.4 পেয়েছি, কমও পাইনি বেশিও পাইনি। তাহলে এই প্রত্যেকটার ইন্টারভ্যালের জন্য এই y এর মানটা বের করে নেই। যেহেতু x1 = 0.4, এই 0.4 আমরা ফাংশনে বসাই, তাহলে আমরা y1 পাবো। x2 হলো 0.6, 0.6 এই যে এখানে বসাও প্রত্যেকটাতে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে y2 পাবো। এইভাবে আমরা টেবিলটা রেডি করে ফেলবো। তাহলে আমাদের টেবিলে y0 থেকে শুরু করে y6 পর্যন্ত সবগুলো ভ্যালু পেয়েছি। তাহলে ফার্স্ট ভ্যালু কি আমার? y0, লাস্ট ভ্যালু কি? y6। ফার্স্ট ভ্যালু y0, লাস্ট ভ্যালু y6। তাহলে আমরা যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা যদি ট্রাপিজয়েডাল রুল, তাহলে আমরা এখানে n এর মান 6, তাহলে 6 যদি হয় আমাদের h/2 ফার্স্ট এবং লাস্ট সিঙ্গেল, বাকি সবাই ডাবল। দেখো y1 y2 y3 y4 y5। এখন এই y1 y2 y3 y4 y5 এবং y0 y সব ভ্যালু কিন্তু এখানে আছে। তোমার এখানে ফার্স্টে ক্যালকুলেট করে ফেলছো, জাস্ট শুধুমাত্র ওইখান থেকে ভ্যালুগুলো নিয়ে এসে এখানে বসিয়ে ক্যালকুলেট করো, সলিউশন পেয়ে যাবে। সিমিলারলি সিম্পসন 1/3 রুল ফর্মুলা লেখো h/3 ফার্স্ট এবং লাস্ট সিঙ্গেল। দেখো ফার্স্ট y0, লাস্ট y6। এরপরে ছিল কি জোড়গুলো, এখন তোমার y0 y1 y2 y3 y4 y5 y6 ফার্স্ট এবং লাস্ট লিখে ফেলছো। তাহলে জোর আর রইল কি y2 এবং y4। এই হলো জোরগুলো, জোরগুলো দ্বিগুণ, বেজোরগুলো এই যে বেজোর আছে এটা এটা এটা, বেজোরগুলোর সাথে 4 গুণ। এখন এই সমস্ত ভ্যালু এই টেবিল থেকে বসিয়ে গুণ করে দাও, ক্যালকুলেট করে দাও, আর এখান থেকে এই আনসারটা পেয়ে যাবে। সেম একই রকম ভাবে যদি আমরা সিম্পসন 3/8 এর কথা বলি, যদি সিম্পসন 3/8 এর কথা বলি, দেখো আমরা ফর্মুলাটা লিখলাম, আমাদের ছিল কি ফার্স্ট এবং লাস্ট সিঙ্গেল, এই যে ফার্স্ট এবং লাস্ট লিখে ফেলছি। 3 এর গুণিতকগুলো দ্বিগুণ, 3 এর গুণিতক আর রইল কি y3, y6ও কিন্তু 3 এর গুণিতক, কিন্তু y6 তো আমরা লিখে ফেলছি, তো এটা কিন্তু আবার লিখবো না। তাহলে বাকি যারা রইলো এদের ভিতর থেকে আমরা দেখবো, বাকি রইলো কি y3, অনলি y3, 3 এর গুণিতক আর কেউ নেই। তাহলে যেটা রইলো সেটাই y3 এর সাথে দ্বিগুণ, আর বাকি যারা রয়ে গেল এদের সাথে 3 গুণ। ফর্মুলা ভ্যালুগুলো তুমি টেবিল থেকে নিয়ে এসে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আনসারগুলো এখানে দেখিয়ে দাও। তাহলে এইভাবে তুমি কিন্তু সিম্পসন 1/3 3/8 সমস্ত ভ্যালুগুলো কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছ, মানে তুমি নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছ। এখন তুমি তো নিউমেরিক্যালি ক্যালকুলেট করতে পারলে সবগুলো ভ্যালু, তুমি তো এই সেম একই জিনিস যেটা তোমার কোশ্চেনে ছিল
যে 0.2 এবং 1.4 sin x আমাদের প্লাস ln x মাইনাস e টু দি পাওয়ার x dx। তো এই ফাংশনটা কিন্তু তুমি তোমার যে ম্যাথমেটিক্স 1 এর কনসেপ্ট, দ্যাট মিন্স ফর্মুলা ইউজ করে যেভাবে করতে হয় সেই লজিকও তো তুমি জানো। এখানে তুমি নিউমেরিক্যালি ক্যালকুলেট করছো ভ্যালুগুলো, তুমি তো সরাসরিও ক্যালকুলেট করতে পারো এখান থেকে, দ্যাট মিন্স এটাকে অ্যালজেব্রিক ক্যালকুলেশন বলে। তো এটাকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি এখান থেকেও তো আমরা একটা আনসার পাবো। দ্যাট মিন্স যেমন সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে হয় কি মাইনাস কস এক্স, লন এক্স কে সরাসরি ইন্টিগ্রেট করা যায় না, এর সাথে ইউ ইন্টু ভি ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হয়। দ্যাট মিন্স যদি এটাকে আমি 0.2 1.4 sin x dx প্লাস 0.2 1.4 ln x into 1 dx আমি লিখতেই পারি মাইনাস 0.2 1.4 e to the power x dx। এখন এই সবগুলোকে ক্যালকুলেট করলে সাইন, যেমন সাইন x এর হবে মাইনাস cos x 0.2 থেকে 1.4, আর এটাকে ইউ ভি ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে একটা আনসার পেয়ে যাব মাইনাস e টু দি পাওয়ার x, দ্যাট মিন্স e টু দি পাওয়ার x 0.2 1.4। এখান থেকে অবশ্যই তুমি একটা আনসার পাবা। দ্যাট মিন্স এই আনসারটা অনেকটা এরকম যদি হয় 0.0423, এখান থেকে সে মনে করো আমরা এটা পেলাম। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে যে সলিউশনটা পেলাম এটা কিন্তু আমাদের এক্সাক্ট সলিউশন, একেবারে কোনো মেথড না, কিছু না, সরাসরি ইন্টিগ্রেশন করার যে রুলস সেই অনুযায়ী আমরা এখান থেকে এই আনসারটা বের করলাম। আর এর আগে যেগুলো বের করছি সেগুলো হলো বাইপাস টেকনিক, মানে অনেক সময় আমরা ইন্টিগ্রেশন সরাসরি করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা বাইপাস টেকনিক এই নিউমেরিক্যাল ফর্মুলা ইউজ করে আমরা এইটা সলভ করি। ওকে, তাহলে এইটা হলো মেথড অ্যাপ্লাই করে, আর এইটা সরাসরি অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করে এটাকে বলা হয় এক্সাক্ট সলিউশন। আর এটা এই এখানে যেগুলো আছে 1/3 3 8 ট্রাপিজয়েডাল এগুলো হলো অ্যাপ্রক্সিমেট সলিউশন। তাহলে তোমার কাছে এক্সাক্টও আছে, অ্যাপ্রক্সিমেট গুলোও তুমি বের করছো, তাহলে তুমি কি এখান থেকে কোন মেথডটা সবচাইতে ভালো সেটা ক্যালকুলেট করতে পারবা। কোন মেথডটা সবচাইতে ভালো সেটা আমি বুঝবো কিভাবে, কারণ তোমার কাছে এক্সাক্টের মানটা আছে। তিনটা মেথড তুমি যেমন যে এখানে ট্রাপিজয়েডাল সিমসং 138 দিয়ে বের করছো, তাহলে এখান থেকে এরর ক্যালকুলেট করা যাবে। যেই মেথডের এরর সবচাইতে কম সেটাই সবচাইতে ভালো। যেমন যদি সিমসং 38 এর কথাই বলি যে এরর, এখন যদি এরর বের করি তাহলে এরর 38 এর, তাহলে আমাদের এক্সাক্ট হচ্ছে 4.0423 আর অ্যাপ্রক্সিমেটটা হলো 4.0529। তাহলে এটা বিয়োগ করলে একটা পাবা তুমি পার্সেন্ট, এখানে এরর পাবা। সিমিলারলি আমাদের ট্রাপিজয়েডালে যেটা পেয়েছিলে এক্সাক্ট, তো সেখান থেকে তুমি আরেকটা এরর পাবা। এবং কি সিমসং 38 এখান থেকে যে অ্যাপ্রক্সিমেটটা পেলা আর এখান থেকে যে এক্সাক্টটা বের করলা, এখান থেকে আরেকটা এরর পাবা। তাহলে এই তিনটা এরর পেলা, তিনটা এরর থেকে তুমি কিন্তু সহজেই বুঝতে পারবে যে কোনটাতে সবচাইতে কম এরর আছে। তো যেইটাতে সবচাইতে কম এরর পাবা সেই মেথডটা হচ্ছে বেস্ট মেথড ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তাহলে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন থেকে তিনটা মেথড ইউজ করে একটা ফাংশনের সলিউশনগুলো করতে পারি এবং কি ওই ফাংশনটাকে অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করে এক্সাক্ট সলিউশনটাও বের করতে পারি। এবং এক্সাক্ট এবং অ্যাপ্রক্সিমেট যে তিনটা মেথড ইউজ করে করলাম সেখান থেকে এরর ক্যালকুলেশনটাও করে সেখান থেকে আমরা কমেন্ট করতে পারি যে কোন মেথডটা আমাকে বেস্ট সলিউশন দিচ্ছে। আশা করি তোমাদের এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং কি মোর ক্লিয়ারিফিকেশন ইউ মাস্ট সি দ্য পিডিএফ ফাইল। তো আশা করি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।